ইউটিউব চ্যানেল খবরজীবীতে স্বাগত। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস গণ-অভ্যুত্থানজাত আকাঙ্ক্ষার বাস্তবায়নের অংশ হিসেবে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম শুরু করেছেন। তিনি গত 11ই সেপ্টেম্বর বুধবার জনগণকে জানিয়েছেন এই মুহূর্তে 6টি মুখ্য খাতে তিনি সংস্কার করবেন এবং সেই অনুযায়ী 6টি কমিটিও গঠন করেছেন এবং তাদের একজন করে প্রধান নির্বাচন করেছেন, যাদের নাম তিনি জনগণকে জানিয়েছেন। তিনি যে 6টি খাতে সংস্কারের কথা বলেছেন সেগুলো হচ্ছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন। আজকে আমরা প্রধানত সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে কথা বলবো। সেই সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে অধ্যায়টি, সেই অধ্যায়টিতে ব্যাপকতর সংস্কার আনার প্রয়োজন রয়েছে। আমি প্রথমেই সেই সংবিধানে বর্ণিত, বিশেষ করে 72-এর সংবিধানে বর্ণিত জনক্ষমতার বিষয়টি নিয়ে কথা বলতে চাই। 72-এর সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তারপর একটি জ্যোতিচিহ্ন দিয়ে বলা হচ্ছে এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। বন্ধুরা, একটু যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, 7-এর 1 অনুচ্ছেদে বলা হচ্ছে যে জনগণই সকল ক্ষমতার মালিক। হ্যাঁ, কথাটি ঠিক আছে, এক অর্থে জনগণ সকল ক্ষমতার মালিক। কেননা জনগণের অভিপ্রায়, জনগণের আন্দোলনের মধ্যে দিয়েই 71 সালে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হবে সেজন্য তৈরি করা হয় সংবিধান। সঙ্গত কারণেই জনগণ সকল ক্ষমতার মালিক। কিন্তু প্রশ্নটি থেকে যায় ঠিক পরের অংশটিতেই, যেখানে বলা হচ্ছে এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ, অর্থাৎ জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতার প্রয়োগটি ঘটাবেন কেবল এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হবে সেটি। সংবিধানটি একটু ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি মূলত 4র্থ ভাগ থেকেই নির্দিষ্টভাবে এই ক্ষমতা, অর্থাৎ জনগণের ক্ষমতা কে কতটা কিভাবে ভোগ করবে সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সংবিধানের 4র্থ ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ, অর্থাৎ এই রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হবে সেটি হচ্ছে নির্বাহী বিভাগের কাজ। কারা পরিচালিত করবে সেই বিভাগটি হচ্ছে নির্বাহী বিভাগ। এই বিভাগের প্রথম পরিচ্ছেদটি হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কিত। এই অধ্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন, তার পদের মেয়াদ, তার দায়মুক্তি, অভিশংসন, ক্ষমা প্রদর্শনের অধিকার ইত্যাদির বিবরণ দেয়া আছে। তার মধ্যে প্রথম দিকেই অনুচ্ছেদ 48(3)-এ বলা হয়েছে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। রাষ্ট্রপতি কোনো দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মওকুফ করে দিতে পারেন, সংবিধানের অনুচ্ছেদ 49। তিনি প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক, অনুচ্ছেদ 61। তিনি প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিয়োগদান করবেন, অনুচ্ছেদ 64 এবং 95। কিংবা তিনি নির্বাচন কমিশন, অনুচ্ছেদ 118, মহা হিসাব নিরীক্ষক, অনুচ্ছেদ 127, বা কর্ম কমিশন প্রতিষ্ঠা ও নিয়োগের অধিকারী, অনুচ্ছেদ 137। এগুলো রাষ্ট্রপতির ক্ষমতা। কিন্তু আমরা যদি 48-এর 3-এর অনুচ্ছেদ দেখি, যেখানে বলা হয়েছে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি সকল কাজ করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। অর্থাৎ এই যে উপরের আমরা অনুচ্ছেদ 49, অনুচ্ছেদ 61, অনুচ্ছেদ 64 ও 95, অনুচ্ছেদ 118, অনুচ্ছেদ 127 এবং অনুচ্ছেদ 137-এর কথা বললাম, এগুলোর কার্যত কোনো কিছুই স্বাধীনভাবে রাষ্ট্রপতি করতে পারেন না। যা কিছু তিনি করেন এসব সম্পর্কিত সবই প্রধানমন্ত্রীর পরামর্শে। অনুচ্ছেদ 48-এর 3 অনুযায়ী 56(3) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী নিয়োগের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাও আসলে কথার মারপ্যাচ। এ ক্ষমতাও তার নয়, এ ক্ষমতা সংসদ সদস্যদের। এখন দেখা যাক এই ক্ষমতা সংসদ সদস্যদের কীভাবে।
সংবিধানের 56(3) অনুচ্ছেদে বলা হচ্ছে, কোর্ট, যে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন, আনকোট। এটুকু পড়লেই পরিষ্কারভাবে বোঝা যায় প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া অন্য কোনো ক্ষমতাই সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। তার মানে হলো, কোর্ট, জনগণের মালিকানাধীন সকল ক্ষমতার একটি অংশ, প্রয়োগের বিধান বাধ্যত রাষ্ট্রপতির জন্য বরাদ্দ, জনগণের হাতে নয়। কিন্তু ধোঁয়াশাটা এখানেই শেষ নয়। রাষ্ট্রপতি জনগণের ক্ষমতার যে অংশটুকু চর্চা করেন বলে সাধারণভাবে আমরা মনে করি, তার প্রয়োগের আসল কর্তৃত্ব হলো প্রধানমন্ত্রীর হাতে। অর্থাৎ সংবিধান দৃশ্যত প্রধানমন্ত্রীর জন্য যতটুকু ক্ষমতা বরাদ্দ করেছে বলে মনে হয়, অনুচ্ছেদ 48(3) বদৌলতে তিনি তার চেয়ে অনেক বেশি ক্ষমতা ভোগ করেন। নির্বাহী বিভাগের দ্বিতীয় পরিচ্ছেদটি হচ্ছে মন্ত্রী পরিষদ সম্পর্কিত। এখানে এসে সংবিধান মূলত রাষ্ট্রপতি কর্তৃক প্রযুক্ত যাবতীয় ক্ষমতা এবং তার বাইরে যা কিছু নির্বাহী ক্ষমতা রয়েছে তার সবটুকুই প্রয়োগের ক্ষমতা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। অনুচ্ছেদ 55, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ ও নিয়োগের অবসান, মন্ত্রিসভার আকার, আয়তন, তার সব কিছুই প্রধানমন্ত্রীর এখতিয়ারে অনুচ্ছেদ 56(1), অনুচ্ছেদ 58(2) বর্ণিত আছে। এসব মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী নিয়োগ আর অপসারণের বাইরে অপর যে গুরুত্বপূর্ণ বিভাগটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এখানে একটি বিষয় না বললেই নয়, এই যে সংসদ শব্দটি আমাদের সংবিধানে উল্লেখ করা হয়েছে, এটিও একটি শব্দগত বিভ্রম তৈরি করার উদ্দেশ্যেই করা হয়েছে। এখন দেখা যাক কিভাবে। সংসদ বললে আমরা বুঝি যে এখানে সংসদ সদস্যরা বসেন, কিন্তু শব্দটি হতে পারত আইনসভা, কেননা আমাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আইন প্রণয়ন করে থাকেন। তাহলে আমরা কি দেখছি? জাতীয় সংসদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন, আইন তৈরি করা। রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনও সংসদের একটি গুরুত্বপূর্ণ কাজ। অনুচ্ছেদ 55(3) যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে মন্ত্রিপরিষদ যৌথভাবে সংসদের কাছে দায়ী। কিন্তু অনুচ্ছেদ 70 যদি আমরা দেখি, যেটি বহুল আলোচিত একটি অনুচ্ছেদ সংবিধানের, যেটি নিয়ে সংবিধান প্রণয়নের সময়ই গণপরিষদ সদস্যরা বিতর্ক তুলেছিলেন এবং আশঙ্কা করেছিলেন এই অনুচ্ছেদটি যদি সংবিধানে থেকে যায় তাহলে ভবিষ্যতে এই রাষ্ট্র বা এই সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এই 70 অনুচ্ছেদে বলা হচ্ছে গোটা সংসদ দল তথা দলীয় প্রধানের কাছে দায়বদ্ধই শুধু নয়, একান্ত অনুগত, বাধ্যগত হতে সংবিধান অনুযায়ী বাধ্য। অর্থাৎ প্রধানমন্ত্রী সংসদকে যখন যে ধরনের আইন প্রণয়নের নির্দেশ প্রদান করবেন জাতীয় সংসদ, তখন সেই ধরনের আইনই প্রণয়ন করবেন এবং প্রণয়ন করতে বাধ্য হবেন। কেননা অনুচ্ছেদ 70 অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেয় কিংবা কোনো মতামত ব্যক্ত করেন, তাহলে সংবিধান অনুযায়ী তার সদস্যপদ বিলুপ্ত হয়ে যাবে। এটা 1972 সালের গণপ্রতিনিধিত্ব সদস্যপদ বিলুপ্তির জন্য যে আদেশটি জারি করা হয়েছিল সেই আদেশেই বর্ণিত রয়েছে। অনুচ্ছেদ 70-এর সঙ্গে অনুচ্ছেদ 142 মিলিয়ে যদি আমরা পড়ি, তখন দেখব প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান হন আর তার দল যদি জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকেন, তাহলে তিনি সংবিধান সংশোধনের এমন অপরিসীম ক্ষমতা অর্জন করেন বা ভোগ করেন যা পৃথিবীর গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী কল্পনাও করতে পারেন না। এমনকি কোনো স্বৈরাচারী প্রধানমন্ত্রীও সেটি কল্পনা করতে পারেন না। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে একচ্ছত্র যে ক্ষমতা দেওয়া হয়েছে। প্রসঙ্গক্রমে আমাদের সংবিধানের 4র্থ সংশোধনী, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই করে গেছেন 1974 সালে, এবং পঞ্চদশ সংশোধনী, যেটি তার কন্যা শেখ হাসিনা করেছেন, এই দুটি সংশোধনী যদি আমরা দেখি তাহলে দেখব 4র্থ সংশোধনীর একটি অনুচ্ছেদ 34-এ বলা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে পূর্ববর্তী রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি থাকিবেন না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হইবেন এবং তিনি রাষ্ট্রপতি পদের কার্যভার গ্রহণ করিবেন এবং ক্ষমতায় থাকিবেন যেন তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইয়াছেন। আর পঞ্চদশ সংশোধনীর 7 নম্বর অনুচ্ছেদের পরে 7-এর ক যোগ করে 1-এর খতে বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকদের আস্থা, বিশ্বাস
বা প্রত্যয় পরাহত হইলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ নেওয়া হইলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবেন। এখন আমরা যদি চতুর্থ সংশোধনীর 34 অনুচ্ছেদটাই ধরি, অর্থাৎ এইখানে রাষ্ট্রপতি পদে জনগণের ভোটের কোনো প্রয়োজন তিনি মনে করেন নাই, তিনি নিজেকেই রাষ্ট্রপতি ঘোষণা করেছেন এবং এটি একটি স্বৈরতান্ত্রিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিলোপ ঘটানো না গেলে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে জন আকাঙ্ক্ষা, সেটির কোনোটিই বাস্তবায়ন করা সম্ভব হবে না। সবাইকে ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি দেখতে হলে ভিজিট করুন youtube/@খবরজীবী। ধন্যবাদ সবাইকে।